অধ্যায় ১ ব্যক্তিগত কার্যকারিতার ভিত্তি ভূমিকা। এই বইটি দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী পরিবর্তন দিয়ে শুরু হয়, দ্রুত কৌশল বা পৃষ্ঠস্তরের কৌশল প্রদানের পরিবর্তে। লেখক ব্যাখ্যা করেছেন যে প্রকৃত কার্যকারিতা ভেতর থেকে বৃদ্ধি পায়। তার দৃষ্টিভঙ্গি অনুসারে বেশিরভাগ মানুষ বাইরের সমন্বয়ের মাধ্যমে তাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করে, সময়সূচি পরিবর্তন, কাজ পুনর্গঠন অথবা নতুন কৌশল শেখা। কিন্তু এই সমাধানগুলি খুব কমই ফলাফলকে রূপান্তরিত করে, কারণ এগুলি মানুষের আচরণের গভীর শিক্ষাকে সম্বোধন করে না। লেখক পরামর্শ দেন যে স্থায়ী সাফল্যের জন্য কেবল অভ্যাসের পরিবর্তন নয়, চরিত্রের পরিবর্তন প্রয়োজন। তিনি এই ধারণাটি উপস্থাপন করেন যে প্রতিটি ব্যক্তি অভ্যন্তরীণ দৃষ্টান্তের একটি সেটের মাধ্যমে কাজ করে, মানসিক মানচিত্র যা তাদের জীবন, সম্পর্ক, সুযোগ এবং চ্যালেঞ্জগুলিকে কিভাবে ব্যাখ্যা করে তা গঠন করে। এই দৃষ্টান্তগুলি কেবল একজন ব্যক্তি কিভাবে আচরণ করে তা নয়, বরং একজন কিভাবে উপলব্ধি করে তাও নির্ধারণ করে। যদি দৃষ্টান্তটি ত্রুটিপূর্ণ হয়, তবে এটি থেকে উদ্ভূত ক্রিয়াগুলিও ত্রুটিপূর্ণ হবে। অতএব কার্যকারিতা ব্যক্তিত্ব বা বাহ্যিক দক্ষতার একটি ফাংশন নয়, এটি অভ্যন্তরীণ লেন্সের প্রতিফলন যার মাধ্যমে একজন ব্যক্তি তার বিশ্বকে বোঝে। লেখক ব্যাখ্যা করেছেন যে অনেক ব্যক্তি জীবনে সংগ্রাম করে কারণ তারা তাদের নীতিগুলিকে শক্তিশালী করার পরিবর্তে মনোমুগ্ধকর কৌশল বা চেহারার মতো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিতে মনোনিবেশ করে। কৌশলগুলি অস্থায়ী ফলাফল দিতে পারে, কিন্তু নীতিগুলি স্থায়ী পরিবর্তন আনে। নীতিগুলি সর্বজনীন, কালজয়ী সত্য, যেমন সততা, দায়িত্ব, সততা এবং শ্রদ্ধা, যা পরিস্থিতি নির্বিশেষে আচরণকে নির্দেশ করে। যখন জীবন নীতির উপর নির্মিত হয়, তখন কর্মগুলি স্বাভাবিকভাবেই দীর্ঘমেয়াদী সাফল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই অধ্যায়ে ব্যক্তিত্ব নীতি এবং চরিত্র নীতির মধ্যে পার্থক্য আরও গভীরভাবে আলোচনা করা হয়েছে। ব্যক্তিত্ব নীতি চিত্র, বাহ্যিক আচরণ এবং দ্রুত সংশোধনের উপর জোর দেয়। চরিত্র নীতি বৃদ্ধি, সততা এবং অভ্যন্তরীণ শক্তির বিকাশের উপর জোর দেয়। লেখক যুক্তি দেন যে ইতিহাস জুড়ে সর্বশ্রেষ্ঠ নেতা, চিন্তাবিদ এবং কার্যকর ব্যক্তিরা সাফল্য অর্জন করেছেন কারণ তারা তাদের জীবন চরিত্র নীতির উপর ভিত্তি করে গড়ে তুলেছিলেন, চেহারার পরিবর্তে নীতির উপর। তিনি তুলে ধরেছেন যে বইটিতে উপস্থাপিত 7টি অভ্যাস কোনো বাহ্যিক কৌশল নয়, এগুলি হল অভ্যন্তরীণ প্রতিশ্রুতি যা একজন ব্যক্তি কিভাবে চিন্তা করে, বেছে নেয় এবং বিশ্বের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করে তা গঠন করে। লেখকের মতে অভ্যাস হল জ্ঞান, দক্ষতা এবং আকাঙ্ক্ষার ছেদ। জ্ঞান আপনাকে কি করতে হবে তা বলে, দক্ষতা আপনাকে কিভাবে তা করতে হবে তা শেখায় এবং ইচ্ছা কাজ করার প্রেরণা জাগায়। 3টি উপাদান ছাড়া একটি অভ্যাস শিকড় গাড়তে পারে না। এই অধ্যায়টি প্রতিটি ব্যক্তি যে উন্নয়নের পথ অনুসরণ করে তাও উপস্থাপন করে: নির্ভরতা, স্বাধীনতা এবং আত্মনির্ভরতা। নির্ভরতা হল এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি অন্যদের কাছ থেকে তার চাহিদার জন্য দায়িত্ব নেওয়ার দাবি করে। স্বাধীনতা হল একা কাজ করার, সিদ্ধান্ত নেওয়ার এবং নিজের জীবনের মালিকানা নেওয়ার ক্ষমতা। আত্মনির্ভরতা হল সর্বোচ্চ স্তর, অন্যদের সাথে এমনভাবে কাজ করার ক্ষমতা যা শক্তি বৃদ্ধি করে এবং এমন ফলাফল তৈরি করে যা কোনো ব্যক্তি একা অর্জন করতে পারে না। লেখক পরামর্শ দিয়েছেন যে প্রকৃত কার্যকারিতা আত্মনির্ভরতা থেকে আসে, তবে এটি ব্যক্তিগত স্বাধীনতার ভিত্তির উপর নির্মিত হতে হবে। তিনি ব্যাখ্যা করেন যে বইয়ের প্রথম 3টি অভ্যাস একজন ব্যক্তিকে নির্ভরশীলতা থেকে স্বাধীনতার দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এই অভ্যাসগুলি আত্মনিয়ন্ত্রণ, ব্যক্তিগত দায়িত্ব এবং উদ্দেশ্যের স্পষ্টতা গড়ে তোলে। পরবর্তী 3টি অভ্যাস একজন ব্যক্তিকে স্বাধীনতা থেকে পারস্পরিক নির্ভরতার দিকে পরিচালিত করে, কিভাবে সহযোগিতা, যোগাযোগ এবং পারস্পরিক সাফল্য গড়ে তুলতে হয় তা শেখায়। শেষ অভ্যাস পুনর্নবীকরণ, ক্রমাগত বৃদ্ধি নিশ্চিত করে যাতে ব্যক্তি কখনো উন্নতি করা বন্ধ না করে। এই প্রথম অধ্যায়টি শেষ হওয়ার সাথে সাথে লেখক জোর দিয়ে বলেছেন যে কার্যকারিতা কোনো গন্তব্য নয়, বরং একটি শৃঙ্খলা। এটি নীতির উপর ভিত্তি করে জীবনযাপনের একটি উপায়।
অভ্যাসের মাধ্যমে শক্তিশালী এবং চরিত্রের মাধ্যমে প্রকাশিত। 7টি অভ্যাস একটি রোডম্যাপ হিসেবে কাজ করে, এমন একজন হয়ে ওঠার একটি পথ যার কর্ম ধারাবাহিকভাবে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই অর্থপূর্ণ ফলাফল তৈরি করে। এই অধ্যায়টি পরবর্তী সবকিছুর দার্শনিক ভিত্তি স্থাপন করে। এটি পাঠককে তাদের চারপাশের জগতে পরিবর্তন খোঁজার মাধ্যমে নয়, বরং নিজেদের মধ্যে পরিবর্তন খোঁজার মাধ্যমে শুরু করার জন্য আমন্ত্রণ জানায়। লেক্যের জন্য এটি একমাত্র পথ যা স্থায়ী কার্যকারিতার দিকে নিয়ে যায়। অধ্যায় 2 অভ্যাস 1 সক্রিয় থাকুন। এই অধ্যায়টি লেক্যের কাঠামোর প্রথম বড় রূপান্তরের সূচনা করে, নির্ভরতা থেকে স্বাধীনতার দিকে অগ্রসর হওয়া। লেখক ব্যাখ্যা করেছেন যে অভ্যাস 1 সক্রিয় থাকা হল সেই ভিত্তি যার উপর অন্য প্রতিটি অভ্যাস গড়ে ওঠে। এই অভ্যাস ছাড়া দীর্ঘমেয়াদী কার্যকারিতা অসম্ভব। লেক্যের মতে সক্রিয়তা কেবল উদ্যোগ নেওয়ার চেয়ে অনেক বেশি কিছু বোঝায়। এর অর্থ হল স্বীকার করা যে আপনার জীবন বাহ্যিক পরিস্থিতি দ্বারা নয়, বরং আপনার নিজস্ব পছন্দ দ্বারা গঠিত। লেখক একটি মূল ধারণা উপস্থাপন করেছেন। উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মধ্যে একটি স্থান রয়েছে। সেই স্থানটিতে নির্বাচনের স্বাধীনতা রয়েছে। বেশিরভাগ মানুষ প্রতিক্রিয়াশীলভাবে জীবনযাপন করে, তারা মেজাজ, পরিস্থিতি বা বাহ্যিক চাপকে তাদের আচরণকে নির্দেশ করতে দেয়। কিন্তু সক্রিয় ব্যক্তিরা বোঝেন যে তারা তাদের সিদ্ধান্তের জন্য দায়ী। তারা তাদের ফলাফলের জন্য পরিস্থিতি, ভাগ্য বা অন্য লোকেদের দোষ দেন না। পরিবর্তে তারা স্বীকার করেন যে প্রতিটি পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। তিনি বর্ণনা করেছেন যে প্রতিক্রিয়াশীল লোকেরা কিভাবে এমন ভাষা ব্যবহার করে যা নিয়ন্ত্রণের অভাবকে প্রতিফলিত করে। তারা আমি পারব না, আমি অবশ্যই করব, অথবা আমি এমনই আছি এর মতো কথা বলে। তাদের কথাগুলি এই বিশ্বাস প্রকাশ করে যে জীবন তাদের মাধ্যমে নয়, বরং তাদের সাথে ঘটে। তবে সক্রিয় লোকেরা এমন ভাষা ব্যবহার করে যা দায়িত্বকে শক্তিশালী করে। তারা বলে আমি বেছে নিই, আমি পছন্দ করি, অথবা আমি করব। লেখের মতে ভাষার এই পরিবর্তন কেবল অর্থবোধক নয়, এটি একজন ব্যক্তির অভ্যন্তরীণ দৃষ্টান্ত প্রকাশ করে যা থেকে কাজ করে। এই অধ্যায়ে এই ধারণাটি অন্বেষণ করা হয়েছে যে সক্রিয়তা চরিত্রের মধ্যে নিহিত। এর জন্য আত্মসচেতনতা, বিবেক, কল্পনা এবং স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োজন। এই অনন্য মানবিক ক্ষমতাগুলি ব্যক্তিদের তাদের কন্ডিশনিং অতিক্রম করতে এবং তাদের নিজস্ব দিক নির্দেশনা তৈরি করতে দেয়। লেখক ব্যাখ্যা করেছেন যে মানুষ তাদের পরিস্থিতি দ্বারা সংজ্ঞায়িত হয় না, তারা কিভাবে সেই পরিস্থিতিগুলিকে ব্যাখ্যা করে এবং প্রতিক্রিয়া জানায় তার দ্বারা সংজ্ঞায়িত হয়। এরপর তিনি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলির মধ্যে একটির সাথে পরিচয় করিয়ে দেন: উদ্বেগের বৃত্ত এবং প্রভাবের বৃত্ত। উদ্বেগের বৃত্তে একজন ব্যক্তির উদ্বিগ্ন হওয়ার সবকিছুই থাকে: রাজনীতি, অর্থনীতি, অন্য মানুষের আচরণ, অথবা তাদের নিয়ন্ত্রণের বাইরের বাহ্যিক ঘটনা। প্রভাবের বৃত্তে একজন ব্যক্তির সরাসরি প্রভাবিত করার সবকিছুই থাকে: তাদের পছন্দ, অভ্যাস, চরিত্র এবং প্রতিক্রিয়া। লেক্যের মতে প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা তাদের বেশিরভাগ সময় তাদের উদ্বেগের বৃত্তের উপর মনোযোগ দিয়ে ব্যয় করেন। এটি শক্তি নিষ্কাশন করে এবং অসহায়ত্বকে আরও শক্তিশালী করে। বিপরীতে সক্রিয় ব্যক্তিরা তাদের প্রচেষ্টাকে প্রভাবের বৃত্তের উপর কেন্দ্রীভূত করেন। তারা যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে বিনিয়োগ করেন। তারা তাদের অভ্যাস উন্নত করেন, তাদের দক্ষতা তৈরি করেন, তাদের চরিত্রকে শক্তিশালী করেন এবং তাদের দায়িত্ব পালন করেন। ফলস্বরূপ তাদের প্রভাবের বৃত্ত প্রসারিত হয়। লেখক জোর দিয়ে বলেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, অভিযোগের চেয়ে পদক্ষেপ বেছে নেওয়ার এটি একটি স্বাভাবিক পরিণতি। এই অধ্যায়ে দায়িত্ববোধের অন্বেষণ আরও গভীর হয়ে ওঠে। লেখক ব্যাখ্যা করেছেন যে দায়িত্ববোধ মানে নিজের প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতা। এর অর্থ অপরাধবোধ বহন করা বা ভুল হওয়া সবকিছুর জন্য দোষ স্বীকার করা নয়, বরং এর অর্থ হল নিজের আচরণের মালিকানা নেওয়া, পরিস্থিতির কাছে ক্ষমতা সমর্পণ করতে অস্বীকার করা এবং আবেগের পরিবর্তে মূল্যবোধের ভিত্তিতে কাজ করা। সক্রিয় ব্যক্তিরা নীতি অনুসারে জীবনযাপন করেন।
প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা অনুভূতি অনুসারে জীবনযাপন করেন। তিনি দৈনন্দিন জীবনে কিভাবে সক্রিয়তা প্রকাশ পায় তার উদাহরণ দেন। যখন কেউ একজন সক্রিয় ব্যক্তির সাথে কঠোরভাবে কথা বলে, তখন সক্রিয় ব্যক্তি নেতিবাচকতা শোষণ করে না। তারা বুঝতে পারে যে তারা অন্য কারও আচরণ দ্বারা নিয়ন্ত্রিত নয়। যখন চ্যালেঞ্জ দেখা দেয়, সক্রিয় ব্যক্তিরা জিজ্ঞাসা করে, আমি কি করতে পারি? আমি কিভাবে অবদান রাখতে পারি? আমি কি পদক্ষেপ নিতে পারি? তাদের অভ্যন্তরীণ মনোযোগ তাদের সমস্যার পরিবর্তে সমাধানের দিকে পরিচালিত করে। এই অধ্যায়ে সক্রিয়তা এবং প্রতিশ্রুতির মধ্যে সম্পর্ক অন্বেষণ করা হয়েছে। লেখক পরামর্শ দিয়েছেন যে সক্রিয় ব্যক্তিরা নিজেদের এবং অন্যদের কাছে প্রতিশ্রুতি রক্ষা করেন কারণ এটি তাদের সততাকে শক্তিশালী করে। যতবার একজন ব্যক্তি প্রতিশ্রুতি রক্ষা করেন, ততবার তারা তাদের আত্মনিয়ন্ত্রণের অনুভূতিকে শক্তিশালী করেন। যতবার তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেন, ততবার তারা তাদের নিজস্ব নির্ভরযোগ্যতার উপর বিশ্বাসকে দুর্বল করে দেন। লেখকের মতে, সততা হল সক্রিয়তার জ্বালানি। একটি শক্তিশালী রূপক এই ধারণাটি তুলে ধরে। লেখক সক্রিয় ব্যক্তিদের একটি থার্মোস্ট্যাটের সাথে এবং প্রতিক্রিয়াশীল ব্যক্তিদের একটি থার্মোমিটারের সাথে তুলনা করেছেন। একটি থার্মোস্ট্যাট কেবল পরিবেশকে প্রতিফলিত করে, একটি তাপস্থাপক পরিবেশ নির্ধারণ করে। সক্রিয় ব্যক্তিরা পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া দেখায় না। তারা তাদের সিদ্ধান্ত এবং মূল্যবোধের উপর ভিত্তি করে পরিস্থিতি তৈরি করে। এই অধ্যায়টি পাঠককে স্মরণ করিয়ে দিয়ে শেষ হয় যে সক্রিয়তা হল ব্যক্তিগত ক্ষমতার অভ্যাস। এটি এমন একটি অভ্যাস যা একজন ব্যক্তিকে একজন যাত্রী থেকে তার নিজের জীবনের চালকে পরিণত করে। লেখকের মতে, এই অভ্যাস স্বাধীনতার সূচনা করে। একবার একজন ব্যক্তি প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে কাজ করতে, উদ্বেগের পরিবর্তে প্রভাবের উপর মনোনিবেশ করতে এবং মেজাজের চেয়ে নীতি বেছে নিতে শিখলে, তারা অন্যান্য সমস্ত কার্যকর অভ্যাসের ভিত্তি তৈরি করে। এই অভ্যাস পাঠককে দায়িত্ববোধে পা রাখার আহ্বান জানায়, ভার হিসেবে নয়, বরং স্বাধীনতা হিসেবে। এটি শেখায় যে জীবন আপনার সাথে ঘটে না, জীবন আপনার প্রতি সাড়া দেয়। অধ্যায় ৩, অভ্যাস ২। শেষের কথা মাথায় রেখে শুরু করা এই অধ্যায়ে এই ধারণাটি অন্বেষণ করা হয়েছে যে প্রতিটি কার্যকর জীবন, প্রতিটি অর্থবহ অর্জন এবং প্রতিটি উদ্দেশ্যমূলক কর্ম কাঙ্ক্ষিত ফলাফলের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে শুরু হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে অভ্যাস ২ ব্যক্তিদের তাদের জীবনকে ইচ্ছাকৃতভাবে ডিজাইন করার জন্য আমন্ত্রণ জানায়, তাদের জীবনকে ভেসে যাওয়ার পরিবর্তে। লেখের মতে, মানুষ প্রায়শই কঠোর পরিশ্রম করে, ব্যস্ত থাকে এবং অবিরাম প্রচেষ্টা করে। তবুও তারা হারিয়ে যাওয়া বা অতৃপ্ত বোধ করে কারণ তারা শেষ পর্যন্ত কি তৈরি করার চেষ্টা করছে সে সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই। তিনি একটি গভীর নীতি উপস্থাপন করে শুরু করেন। সবকিছু দুবার তৈরি হয়, প্রথমে মনের মধ্যে একটি অভ্যন্তরীণ নীলনকশা হিসেবে এবং তারপর ভৌত জগতে কর্ম এবং বাস্তবায়নের মাধ্যমে। একটি ইট স্থাপনের আগেই স্থপতির কল্পনায় একটি ভবন বিদ্যমান থাকে। বাস্তবে শুরু হওয়ার আগে চিন্তাভাবনার মাধ্যমে একটি ব্যবসা তৈরি হয়। জীবনযাপন করার আগে একটি অর্থপূর্ণ জীবন কল্পনা করাও প্রয়োজন। লেখক পরামর্শ দেন যে ব্যক্তিরা প্রায়শই প্রথম সৃষ্টি এড়িয়ে যান এবং সরাসরি কর্মে ঝাঁপিয়ে পড়েন, যার ফলে ভুল প্রচেষ্টা এবং অসংগঠিত ফলাফল দেখা দেয়। লেখক জোর দিয়ে বলেছেন যে শেষকে মনে রেখে শুরু করা মানে হল সামনের দিকে পদক্ষেপ নেওয়ার আগে আপনার গন্তব্য চিহ্নিত করা। আপনি কোথায় যেতে চান তা না জেনে এমনকি উৎপাদনশীল কার্যকলাপও অর্থহীন হয়ে যেতে পারে। অনেকেই সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে আবিষ্কার করেন যে এটি ভুল দেয়ালে হেলে পড়েছে। লেখকের মতে, স্বচ্ছতা এই ট্র্যাজেডিকে প্রতিরোধ করে। যখন আপনি আপনার মূল্যবোধ, আপনার অগ্রাধিকার এবং আপনার গভীর উদ্দেশ্য বুঝতে পারেন, তখন আপনার কর্মগুলি স্বাভাবিকভাবেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই অধ্যায়ে ব্যক্তিগত নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক নেতৃত্বকে ব্যবস্থাপনা থেকে আলাদা করেছেন। ব্যবস্থাপনা হল দক্ষতা, কার্যকলাপ সঠিকভাবে করা। নেতৃত্ব হল নির্দেশনা, কার্যকর জিনিস নির্বাচন করা। একজন ব্যক্তি হয়তো কাজ
সময়সূচি এবং দায়িত্ব পরিচালনায় অত্যন্ত দক্ষ, কিন্তু যদি তিনি প্রশ্ন করতে ব্যর্থ হন যে এই কাজগুলি আসলে তাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে কিনা, তাহলে তার নেতৃত্বের অভাব রয়েছে। কার্যকর হতে প্রথমে নেতৃত্বের প্রয়োজন, তারপর ব্যবস্থাপনা। নির্দেশনা ছাড়া সেরা ব্যবস্থাপনাও অর্থবহ কিছু করে না। এরপর তিনি একটি শক্তিশালী মানসিক অনুশীলনের সূচনা করেন। আপনার নিজস্ব উত্তরাধিকার কল্পনা করা। লেখক পাঠককে কল্পনা করতে উৎসাহিত করেন যে তারা কিভাবে স্মরণীয় হতে চান, তারা কোন গুণাবলী ধারণ করতে চান এবং অন্যদের উপর তারা কি প্রভাব ফেলতে চান। এই অনুশীলনটি অসুস্থ হওয়ার জন্য নয়, এটি দৃষ্টিভঙ্গিকে তীক্ষ্ণ করার জন্য। এটি আসলে কি গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে তোলে এবং সেই সব বিভ্রান্তি, চাপ এবং প্রত্যাশাগুলিকে প্রকাশ করে যা প্রায়শই মানুষকে তাদের প্রকৃত পথ থেকে দূরে সরিয়ে দেয়। অধ্যায়টি ব্যাখ্যা করে এগিয়ে চলেছে যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি মূল্যবোধের উপর নিহিত। মূল্যবোধগুলি পছন্দ, অগ্রাধিকার এবং আচরণকে নির্দেশ করে এমন একটি দিক নির্দেশনা হিসাবে কাজ করে। যখন একজন ব্যক্তির কর্মকাণ্ড তার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তারা সততা এবং অভ্যন্তরীণ শান্তি অনুভব করে। যখন কর্মকাণ্ড মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হয়, তখন তারা হতাশা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনুভব করে। লেখের মতে, অনেক মানুষ সমাজ, পরিবার বা সংস্কৃতি থেকে মূল্যবোধ উত্তরাধিকার সূত্রে পায়, কিন্তু পরীক্ষা করে না যে এই মূল্যবোধগুলি আসলে তারা কে হতে চায় তা প্রতিফলিত করে কিনা। লক্ষ্য মাথায় রেখে শুরু করার জন্য ইচ্ছাকৃতভাবে নির্বাচিত মূল্যবোধগুলিকে চিহ্নিত করা এবং তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। তিনি ব্যক্তিগত মিশন বিবৃতির শক্তি নিয়ে আলোচনা করেন। এটি একজন ব্যক্তির উদ্দেশ্য, নির্দেশিকা, নীতি এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির লিখিত প্রকাশ। লেখক এই বিবৃতিটিকে একজনের জীবনের জন্য একটি সংবিধান হিসাবে বর্ণনা করেছেন। ঠিক যেমন একটি জাতি সিদ্ধান্ত পরিচালনা এবং তার পরিচয় রক্ষা করার জন্য তার সংবিধান ব্যবহার করে, তেমনি ব্যক্তিরা তাদের মূল্যবোধে অটল থাকার জন্য তাদের মিশন বিবৃতি ব্যবহার করে, বিশেষ করে চ্যালেঞ্জিং বা বিভ্রান্তিকর মুহূর্তগুলিতে। একটি মিশন বিবৃতি স্বাধীনতাকে সীমাবদ্ধ করে না, এটি স্পষ্টতা এবং দিকনির্দেশনা প্রদান করে এটিকে প্রসারিত করে। এই অধ্যায়ে কল্পনা এবং বিবেকের প্রভাবও অন্বেষণ করা হয়েছে। কল্পনা ব্যক্তিদের তাদের বর্তমান পরিস্থিতির বাইরেও সম্ভাবনা কল্পনা করতে সাহায্য করে। বিবেক তাদের বুঝতে সাহায্য করে যে কোনটি অর্থপূর্ণ, সম্মানজনক এবং তাদের গভীরতম নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। লেখকের মতে, এই দুটি মানবিক ক্ষমতা একসাথে কাজ করে আবেগের পরিবর্তে ইচ্ছার দ্বারা পরিচালিত জীবন গঠন করে। তিনি বাহ্যিক শক্তিকে নিজের পথ নির্ধারণ করতে দেওয়ার সাধারণ প্রবণতার কথা উল্লেখ করেন। মানুষ প্রায়শই অন্যদের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করে, পরিবার, নিযোগকর্তা, সমাজ অথবা পরিস্থিতি তৈরি করার পরিবর্তে তাদের প্রতি প্রতিক্রিয়া দেখায়। লেখক জোর দিয়ে বলেন যে শেষের কথা মাথায় রেখে শুরু করার জন্য নিজের জীবনের উপর লেখকত্ব পুনরুদ্ধার করা প্রয়োজন। এর অর্থ হল অন্য কারোর সাফল্যের সংজ্ঞা গ্রহণ করার পরিবর্তে নিজের সাফল্যের সংজ্ঞা বেছে নেওয়া। যখন আপনার জীবন বাহ্যিক চাপের পরিবর্তে অভ্যন্তরীণ স্বচ্ছতার দ্বারা পরিচালিত হয়, তখন আপনার সিদ্ধান্তগুলি আরও শক্তিশালী এবং আরও শান্তিপূর্ণ হয়ে ওঠে। একটি রূপক এই বিষয়টিকে আরও গভীর করে তুলেছে। লেখক স্পষ্ট দৃষ্টিশক্তিহীন একজন ব্যক্তির সাথে মানচিত্র ছাড়া ঘুরে বেড়ানো একজন ভ্রমণকারীর তুলনা করেছেন। পথটি মাঝে মাঝে সুন্দর এবং অন্য সময় কঠিন হতে পারে, কিন্তু গন্তব্যস্থল মনে না থাকলে যাত্রার দিক নির্দেশনা থাকে না। মানচিত্রধারী একজন ভ্রমণকারী লক্ষ্যহীনভাবে হাঁটেন না, তারা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। প্রতিটি পদক্ষেপ তাদের যেখানে যেতে চান তার কাছাকাছি নিয়ে যান তা জেনে। অভ্যাস 2 সেই মানচিত্রটি প্রদান করে। অধ্যায়ের সমাপ্তিতে লেখক ব্যাখ্যা করেছেন যে শেষের কথা মাথায় রেখে শুরু করা দৈনন্দিন জীবনকে বদলে দেয়। সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় কারণ সেগুলি উদ্দেশ্যের মাধ্যমে ফিল্টার করা হয়। অগ্রাধিকারগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে কারণ সেগুলি দীর্ঘমেয়াদী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ।
চ্যালেঞ্জগুলি পরিচালনাযোগ্য হয়ে ওঠে কারণ তারা আর যাত্রাকে সংজ্ঞায়িত করে না, তারা কেবল এটিকে রূপ দেয়। লেক্কের মতে, এই অভ্যাস ব্যক্তিদের ইচ্ছাকৃতভাবে জীবনযাপন করতে, সচেতনভাবে বেছে নিতে এবং তারা কে হতে চায় তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করার ক্ষমতা দেয়। এটি পাঠককে তাদের নিজস্ব জীবনের নেতৃত্বে পা রাখার জন্য আমন্ত্রণ জানায়। জীবিত অভিজ্ঞতা তৈরি করার আগে মানসিক নীলনকশা তৈরি করে। একবার শেষ স্পষ্ট হয়ে গেলে সামনের পথটি নিজেই উন্মোচিত হয়। অধ্যায় 4, অভ্যাস 3। প্রথম জিনিসকে প্রথমে রাখুন। এই অধ্যায়টি অভ্যাস 2 এ তৈরি দৃষ্টিভঙ্গিকে দৈনন্দিন কর্মকাণ্ডে রূপান্তরিত করে। যদি অভ্যাস 1 আপনার পছন্দের দায়িত্ব নেওয়ার বিষয়ে এবং অভ্যাস 2 আপনার গন্তব্য নির্ধারণ করার বিষয় হয়, তাহলে অভ্যাস 3 হল আপনার জীবনকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালনা করার বিষয়। লেখক ব্যাখ্যা করেছেন যে কার্যকারিতা বেশি কিছু করে অর্জন করা যায় না, এটি সঠিক কাজ করে অর্জন করা হয়। তার মতে, ব্যক্তিরা প্রায়শই তাদের দিনগুলিকে তাড়াহুড়ো, কোলাহল এবং কার্যকলাপে পূর্ণ করে, তবুও তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে খুব কম অগ্রগতি করে কারণ তারা গুরুত্বের ভিত্তিতে অগ্রাধিকার দিতে ব্যর্থ হয়। লেখক নেতৃত্ব এবং ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য তুলে ধরে শুরু করেছেন। নেতৃত্বই প্রথম জিনিসগুলি নির্ধারণ করে, ব্যবস্থাপনা নিশ্চিত করে যে এই জিনিসগুলি সম্পন্ন করা হয়েছে। অভ্যাস 3 হল সুশৃঙ্খল কর্মের অনুশীলন। বিক্ষেপ, চাপ এবং প্রতিযোগিতামূলক চাহিদা দেখা দিলেও আপনার সর্বোচ্চ অগ্রাধিকারগুলি কার্যকর করা বেছে নেওয়া। তিনি ব্যাখ্যা করেন যে অনেক মানুষ প্রতিক্রিয়াশীলভাবে জীবনযাপন করে, যা সত্যিকার অর্থে অর্থপূর্ণ তার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে যা জরুরি মনে হয় তাতে সাড়া দেয়। এরপর তিনি টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্সের সাথে পরিচয় করিয়ে দেন, যা একটি কাঠামো যা কার্যকলাপগুলিকে 4টি চতুর্থাংশে ভাগ করে: জরুরি এবং গুরুত্বপূর্ণ, জরুরি এবং গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, এবং জরুরি বা গুরুত্বপূর্ণ নয়। লেখক জোর দিয়ে বলেন যে দ্বিতীয় চতুর্থাংশ, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, সেখানেই প্রকৃত কার্যকারিতা তৈরি হয়। এটি পরিকল্পনা, সম্পর্ক তৈরি, দীর্ঘমেয়াদী উন্নয়ন, প্রতিরোধ এবং উদ্দেশ্যমূলক বিকাশের স্থান। তবুও বেশিরভাগ মানুষ এই চতুর্থাংশটিকে অবহেলা করে কারণ জরুরি বিষয়গুলি, এমনকি তুচ্ছ বিষয়গুলিও তাদের মনোযোগকে প্রাধান্য দেয়। লেক্কের মতে, খোয়াডওয়ারিয়ে কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা হল হ্যাবিট 3 এর মূল কথা। বিক্ষেপগুলিকে না বলার সাহস, প্রতিশ্রুতি পালনের জন্য শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী পরিপূর্ণতায় কি অবদান রাখে তা স্বীকৃতি দেওয়ার জন্য প্রজ্ঞার প্রয়োজন। মানুষ প্রায়শই তাদের জীবন সহজাতভাবে বিশৃঙ্খল হওয়ার কারণে নয়, বরং তাদের সময় এবং শক্তির চারপাশে সীমানা স্থাপন না করার কারণে অভিভূত বোধ করে। হ্যাবিট 3 নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য একটি ব্যবস্থা প্রদান করে। এই অধ্যায়ে ব্যক্তিগত ব্যবস্থাপনার ধারণার দিকে এগিয়ে যাওয়া হয়েছে। লেখক ব্যাখ্যা করেছেন যে কার্যকর ব্যক্তিরা আবেগের পরিবর্তে নীতির উপর ভিত্তি করে তাদের জীবন পরিকল্পনা করেন। তাদের সময়সূচি অন্যদের এজেন্ডা নয়, বরং তাদের মূল্যবোধকে প্রতিফলিত করে। তারা বোঝে যে সময় সীমিত এবং যদি তারা এটি রক্ষা না করে তাহলে অন্যরা তা গ্রাস করবে। লেক্কের মতে, প্রতিটি হ্যাঁ মানে অন্য কিছুর জন্য না, ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকার জন্য এই বিনিময়কে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্ম সম্পাদনে সততার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অগ্রাধিকার চিহ্নিত হয় গেলে সেগুলি পালন করা সম্মানের বিষয় হয়ে ওঠে। অন্যদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করলে আস্থা বৃদ্ধি পায়, নিজের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করলে আত্মসম্মান বৃদ্ধি পায়। লেখক উল্লেখ করেছেন যে ব্যক্তিগত সত্তা ছোট ছোট কাজের মাধ্যমে তৈরি হয়। আপনি যা করবেন বলে বলেছিলেন তা করা, এমনকি যখন এটি অসুবিধাজনক হয়ে ওঠে। এই শৃঙ্খলা অভ্যন্তরীণ সারিবদ্ধতা এবং আত্মবিশ্বাস তৈরি করে। এই অধ্যায়ে ইচ্ছাশক্তির ভূমিকার উপরও জোর দেওয়া হয়েছে। লেক্কের মতে, ইচ্ছাশক্তি জীবনের অগ্রগতির জন্য ব্যবহৃত কোনো শক্তি নয়, এটি অগ্রাধিকার রক্ষা করার জন্য ব্যবহৃত একটি হাতিয়ার। এটি ব্যক্তিদের প্রলোভন,
বিক্ষেপ এবং মানসিক প্রবণতা প্রতিরোধ করতে সাহায্য করে, যা তাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরিয়ে দেয়। লেখক পরামর্শ দেন যে ইচ্ছাশক্তি বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার জন্য বিশ্রাম, পুনর্নবীকরণ এবং বারবার অনুশীলনের প্রয়োজন। তিনি প্রতিনিধিত্বের নীতিটি অন্বেষণ করেন, কাজগুলিকে ওভারলোড করার উপায় হিসাবে নয়, বরং ব্যক্তিগত কার্যকারিতা বৃদ্ধির একটি পদ্ধতি হিসাবে। লেক্কের মতে, কার্যকর প্রতিনিধিত্ব পদ্ধতির পরিবর্তে ফলাফলের উপর ভিত্তি করে। প্রক্রিয়াটিকে ক্ষুদ্র ব্যবস্থাপনার পরিবর্তে একজন নেতা ফলাফলের উপর মনোনিবেশ করেন এবং অন্যদের তাদের নিজস্ব বিচার ব্যবহার করার ক্ষমতা দেন। এই পদ্ধতিটি আস্থা, বৃদ্ধি এবং সমন্বয়কে উৎসাহিত করে। এটি নেতাকে সেই কাজগুলিতে মনোনিবেশ করার জন্য মুক্ত করে যেগুলিতে তাদের সত্যিই মনোযোগের প্রয়োজন। এই অধ্যায়টি আরও গভীরতর হয়েছে একটি রূপক দিয়ে, যেখানে জীবনকে পাথর, নুড়ি এবং বালি ভরা একটি পাত্রের সাথে তুলনা করা হয়েছে। পাথরগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলিকে প্রতিনিধিত্ব করে: পরিবার, স্বাস্থ্য, উদ্দেশ্য, সম্পর্ক, অর্থপূর্ণ কাজ। নুড়িগুলি দায়িত্ব এবং কার্যকলাপগুলিকে প্রতিনিধিত্ব করে, যা গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য নয়। বালি ছোট ছোট কাজ এবং দৈনন্দিন বিক্ষেপগুলিকে প্রতিনিধিত্ব করে। যদি পাত্রটি প্রথমে বালি দিয়ে ভরা হয়, তাহলে পাথরের জন্য কোনো জায়গা থাকে না। কিন্তু যদি পাথরগুলি প্রথমে ভিতরে যায়, তাহলে বাকি সবকিছু তাদের চারপাশে ফিট হতে পারে। অভ্যাস 3 ব্যক্তিদের প্রথমে পাথর স্থাপন করতে শেখায়। তিনি জরুরি এবং গুরুত্বপূর্ণের মধ্যে পার্থক্য নিয়েও আলোচনা করেন। জরুরি বিষয়গুলির জন্য তাৎক্ষণিক মনোযোগ প্রয়োজন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি দীর্ঘমেয়াদী মূল্যবোধ এবং লক্ষ্য অর্জনে অবদান রাখে। লেখক ব্যাখ্যা করেছেন যে অনেকেই জরুরিতাকে গুরুত্ব বলে ভুল করে, কারণ জরুরিতা উচ্চস্বরে মনে হয়, কিন্তু কার্যকারিতার জন্য নীরব শক্তির প্রয়োজন। জরুরিতা যখন চিৎকার করে, তখনও গুরুত্ব বেছে নেওয়ার ক্ষমতা। অধ্যায়ের সমাপ্তিতে লেখক জোর দিয়ে বলেছেন যে অভ্যাস 3 হল ব্যক্তিগত নেতৃত্বের ব্যবহারিক প্রকাশ। এখানেই দৃষ্টিভঙ্গি বাস্তবে পরিণত হয়, এখানেই উদ্দেশ্য আচরণে পরিণত হয়, এখানেই একজন ব্যক্তি পূর্বনির্ধারিতভাবে নয় বরং নকশা অনুসারে জীবনযাপন করতে পছন্দ করেন। লেক্কের মতে, প্রথম জিনিসগুলিকে প্রথমে রাখা সময় ব্যবস্থাপনার কৌশল নয়, এটি একটি জীবন ব্যবস্থাপনার দর্শন। এই অভ্যাস পাঠককে প্রতিক্রিয়াশীলভাবে নয়, ইচ্ছাকৃতভাবে বাঁচতে আমন্ত্রণ জানায়। এটি শেখায় যে দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের সাথে দৈনন্দিন কর্মকাণ্ডের সমন্বয়ের মাধ্যমে কার্যকারিতা আসে। যখন একজন ব্যক্তি ধারাবাহিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেছে নেন, তখন তার জীবন তার গভীরতম মূল্যবোধ এবং সর্বোচ্চ আকাঙ্ক্ষার প্রতিফলন হয়ে ওঠে। অধ্যায় 5 অভ্যাস 4। জয় জয় ভাবুন। অভ্যাস 4 লেখের কাঠামোর এক গুরুত্বপূর্ণ মোড়। প্রথম 3টি অভ্যাস ছিল ব্যক্তিগত বিজয় সম্পর্কে, নিজের মধ্যে স্বাধীনতা, স্পষ্টতা এবং শৃঙ্খলা বিকাশ। অভ্যাস 4 পারস্পরিক নির্ভরতার দিকে মনোনিবেশ করে। এটি স্বীকার করে যে দীর্ঘমেয়াদী সাফল্য, প্রভাব এবং পরিপূর্ণতা নির্ভর করে আমরা অন্যদের সাথে কতটা কার্যকরভাবে কাজ করি তার উপর। লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পর্ক প্রতিযোগিতা বা একতরফা লাভের মাধ্যমে নয়, বরং এমন একটি মানসিকতার মাধ্যমে বিকশিত হয় যেখানে সকলেই লাভবান হয়। তিনি শুরু করেন উইন উইন এর প্রকৃত অর্থ কী তা সংজ্ঞায়িত করে। এটি ভালো থাকা বা হাল ছেড়ে দেওয়ার বিষয় নয়, এটি অন্যদেরকে চুক্তিতে চালিত করার একটি চতুর কৌশল নয়। উইন উইন হল একটি মৌলিক চরিত্রভিত্তিক দর্শন যা পারস্পরিক সুবিধা খোঁজে। লেক্কের মতে, এই মানসিকতা 3টি অপরিহার্য বৈশিষ্ট্য থেকে উদ্ভূত হয়: সততা, পরিপক্কতা এবং প্রাচুর্যের মানসিকতা। সততা একজন ব্যক্তিকে তার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখে। পরিপক্কতা তাকে অন্যদের প্রতি বিবেচনার সাথে তাদের অনুভূতি এবং বিশ্বাস প্রকাশ করতে দেয়। প্রাচুর্যের মানসিকতা হল বিশ্বাস যে প্রত্যেকের জন্য যথেষ্ট সাফল্য, স্বীকৃতি এবং সুযোগ রয়েছে। লেখক জয় জয় এবং জয়জের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন অন্যান্য সম্পর্কের দৃষ্টান্তের সাথে। জয় পরাজয়
পরাজয় পরাজয় পরাজয় জয় এবং জয় পরাজয় অথবা চুক্তিহীনতা। জয় পরাজয় জীবনকে প্রতিযোগিতা হিসেবে দেখে, যেখানে একজনের জয়ের জন্য অন্যজনের পরাজয় প্রয়োজন। পরাজয় পরাজয় আত্মসম্মানের মূল্যে শান্তি বজায় রাখাকে অগ্রাধিকার দেয়। পরাজয় পরাজয় একটি ধ্বংসাত্মক মানসিকতাকে প্রতিফলিত করে, যেখানে দ্বন্দ্ব অগ্রগতির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সরল জয় মানসিকতা অন্যদের উপর প্রভাবকে উপেক্ষা করে এবং জয় পরাজয় অথবা চুক্তিহীনতা উভয় পক্ষকে দূরে সরে যেতে দেয় যদি পারস্পরিক সুবিধা অর্জন করা না যায়। লেখকের দৃষ্টিতে জয় পরাজয়ই একমাত্র দৃষ্টান্ত যা সুস্থ সম্পর্ক এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা বজায় রাখতে সক্ষম। তিনি অভাবের চিন্তাভাবনার শিকড় অনুসন্ধান করে এই ব্যাখ্যা আরও গভীর করেন। অনেক ব্যক্তি এই বিশ্বাসে বড় হন যে জীবন একটি শূন্য সমষ্টির খেলা। অনুমোদন, সাফল্য, ভালোবাসা এবং অর্জন সীমিত বলে মনে হয়, তাই মানুষ এগুলি রক্ষা করে, তাদের জন্য প্রতিযোগিতা করে এবং হারানোর ভয় পায়। লেখক ব্যাখ্যা করেছেন যে এই অভাবের মানসিকতা ঈর্ষা, তুলনা, অবিশ্বাস এবং দ্বন্দ্বের জন্য দায়ী। বিপরীতে প্রাচুর্যের মানসিকতা উদারতা, আত্মবিশ্বাস এবং উন্মুক্ততা তৈরি করে। এই মানসিকতার লোকেরা বিশ্বাস করে যে আরও মূল্য তৈরি করা সকলের জন্য উপকারী। এরপর অধ্যায়টি জয় জয় সম্পর্কের জন্য প্রয়োজনীয় মানসিক ভিত্তির দিকে ঝুঁকে পড়ে। লেখকের মতে বিশ্বাস হল পারস্পরিক নির্ভরতার মূলমন্ত্র। সময়ের সাথে সাথে উদ্দেশ্য এবং আচরণ যখন ধারাবাহিকভাবে সামঞ্জস্যপূর্ণ হয় তখন বিশ্বাস বৃদ্ধি পায়। জয় জয় অনুশীলনকারীরা অন্যদের ব্যয় সুবিধা খোঁজেন না। তারা স্বচ্ছ এবং নির্ভরযোগ্য এমন সম্পর্ক তৈরি করেন যা চাপ এবং মতবিরোধ সহ্য করতে পারে। যখন বিশ্বাস শক্তিশালী হয় তখন সহযোগিতা স্বাভাবিক হয়ে ওঠে। যখন এটি দুর্বল হয় তখন এমনকি সহজ মিথস্ক্রিয়াও কঠিন হয়ে পড়ে। লেখক ব্যাখ্যা করেছেন যে কার্যকর সম্পর্ক সাহস এবং বিবেচনার ভারসাম্যের উপর নির্ভর করে। সাহস একজন ব্যক্তিকে ক্ষমা না চেয়ে তাদের চাহিদা, লক্ষ্য এবং মূল্যবোধের পক্ষে কথা বলতে সাহায্য করে। বিবেচনা তাকে অন্যদের চাহিদা বুঝতে এবং সম্মান করতে সক্ষম করে। একজন জয়ী পরাজয়কারী ব্যক্তি বিবেচনা ছাড়াই সাহস রাখতে পারে। একজন পরাজয়কারী ব্যক্তি সাহস ছাড়াই বিবেচনা করতে পারে। জয় পরাজয়ের জন্য উভয়েরই প্রয়োজন। তিনি ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টের ধারণাটি উপস্থাপন করেন। এটি একটি রূপক যা দেখায় যে কিভাবে আমানত এবং উত্তোলন সম্পর্কের আস্থাকে প্রভাবিত করে। আমানতের মধ্যে রয়েছে দয়া, সততা, প্রতিশ্রুতি পালন, আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং বোঝার চেষ্টা করা। অধৈর্যতা, ভঙ্গ করা প্রতিশ্রুতি, সমালোচনা এবং অসম্মানের মাধ্যমে উত্তোলন ঘটে। উচ্চ ব্যালেন্সের সাথে সম্পর্ক মতবিরোধ সহ্য করতে পারে। কম ব্যালেন্সের সাথে সম্পর্ক চাপের মুখে ভেঙে পড়ে। ধারাবাহিকভাবে জয় জয় অনুশীলন করলে স্থিতিশীল আমানত হয়। লেখক কিভাবে সিস্টেম এবং কাঠামো আচরণকে প্রভাবিত করে তা আরও বিস্তৃত করেছেন। তিনি যুক্তি দেন যে প্রতিযোগিতা, সীমিত পুরস্কার বা অস্পষ্ট প্রত্যাশার উপর নির্মিত পরিবেশ অনিচ্ছাকৃতভাবে জয় পরাজয়ের ফলাফলকে উৎসাহিত করতে পারে। বিপরীতে সহযোগিতা, স্বচ্ছতা এবং ভাগাভাগি সাফল্যকে উৎসাহিত করে। এমন পরিবেশ স্বাভাবিকভাবেই জয় পরাজয়ের চিন্তাভাবনাকে উৎসাহিত করে। সংস্থা, পরিবার এবং স্কুলগুলিকে স্বল্পমেয়াদী জয়ের পরিবর্তে দীর্ঘমেয়াদী সহযোগিতার সাথে তাদের প্রণোদনাগুলিকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। লেখক আলোচনার ক্ষেত্রে জয় কিভাবে প্রযোজ্য তা ব্যাখ্যা করার সাথে সাথে অধ্যায়টি আরও গভীর হয়ে ওঠে। প্রকৃত আলোচনা অন্য পক্ষকে পরাভূত করার বিষয় নয়, এটি অবস্থানের নিচে স্বার্থ উন্মোচন করার বিষয়ে। যখন উভয় পক্ষই তাদের প্রকৃত মূল্য কি তা স্পষ্ট করে, তখন সৃজনশীল সমাধান বেরিয়ে আসে। জয় জয় চিন্তাবিদরা গভীরভাবে শোনেন, আত্মরক্ষামূলক মনোভাব ছাড়াই প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং বিকল্পগুলির জন্য উন্মুক্ত থাকেন। তারা প্রতিযোগিতা করার পরিবর্তে সহযোগিতা করেন। এটি তাৎক্ষণিক চুক্তির নিশ্চয়তা দেয় না,
তবে এটি নিশ্চিত করে যে প্রক্রিয়াটি উভয় পক্ষকে সম্মান করে। তিনি উল্লেখ করেন যে জয় জয় মানে এই নয় যে সবাই সবসময় যা চায় ঠিক তাই পায়। এর অর্থ হল সকলেই সম্মানিত, মূল্যবান এবং ন্যায্য আচরণের অনুভূতি নিয়ে মিথস্ক্রিয়া ত্যাগ করে। এর অর্থ হল সমাধানগুলি সম্পর্ককে শক্তিশালী করার জন্য তৈরি করা হয়, দুর্বল করার জন্য নয়। লেকের মতে, যখন মানুষ জয় ভাবতে শেখে তখন দ্বন্দ্ব হুমকি থেকে ভাগাভাগি করে উন্নয়নের সুযোগে রূপান্তরিত হয়। লেখক উইন উইন নীতির সাংস্কৃতিক প্রভাবের উপরও আলোকপাত করেছেন। যখন সম্প্রদায়গুলি প্রাচুর্য এবং পারস্পরিক সুবিধার উপর ভিত্তি করে কাজ করে, তখন সৃজনশীলতা প্রসারিত হয়। মানুষ ধারণা, সম্পদ এবং সুযোগ ভাগাভাগি করতে আরও আগ্রহী হয়ে ওঠে। উদ্ভাবন বৃদ্ধি পায় কারণ ব্যক্তিরা একে অপরের থেকে নিজেদের রক্ষা করছে না, তারা একটি বৃহত্তর উদ্দেশ্যে সহযোগিতা করছে। অধ্যায়টি শেষের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে লেখক জোর দিয়ে বলেন যে জয় জয় কোনো কৌশল নয়, এটি একটি চরিত্রভিত্তিক জীবনধারা। এর জন্য আত্মসচেতনতা, মানসিক পরিপক্কতা এবং নীতির প্রতি অঙ্গীকার প্রয়োজন। এটি পারস্পরিক সাফল্যের প্রতি প্রকৃত বিশ্বাস থেকে আসতে হবে, সম্মতিপূর্ণ দেখানোর আকাঙ্ক্ষা থেকে নয়। এই মানসিকতা পরিবারকে শক্তিশালী করে, বন্ধুত্বকে গভীর করে, কর্মক্ষেত্রকে উন্নত করে এবং আলোচনাকে রূপান্তরিত করে। অভ্যাস 4 শিক্ষা দেয় যে একটি পরস্পর নির্ভরশীল বিশ্বে কার্যকারিতা প্রতিযোগিতার নয়, সহযোগিতার ভিত্তির উপর নির্ভর করে। জয় জয় চিন্তাবিদরা অন্যদেরকে বাধা হিসেবে নয় বরং অংশীদার হিসেবে দেখেন। তারা বোঝেন যে ভাগাভাগি করা সাফল্যের বহুগুণ বৃদ্ধি করে। ব্যক্তিগত সুবিধার চেয়ে পারস্পরিক সুবিধা বেছে নিয়ে তারা বিশ্বাস, শ্রদ্ধা এবং ভাগাভাগি করা উদ্দেশ্যের উপর ভিত্তি করে সম্পর্ক তৈরি করে। অধ্যায় 6 অভ্যাস 5 প্রথমে বোঝার চেষ্টা করো, তারপর বোঝার চেষ্টা করো। অভ্যাস 5 মানব সম্পর্কের সবচেয়ে গভীর চ্যালেঞ্জগুলির মধ্যে একটির সমাধান করে, এমনভাবে যোগাযোগ করার সংগ্রাম যা প্রকৃত বোধগম্যতা তৈরি করে। লেখক ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ মানুষ উত্তর দেওয়ার উদ্দেশ্যে শোনে, বোঝার উদ্দেশ্যে নয়। তারা তাদের কথা বলার পালা পর্যন্ত অপেক্ষা করে, তাদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে সবকিছু ফিল্টার করে এবং তাদের অনুমান অন্যদের উপর প্রক্ষেপ করে। ফলস্বরূপ কথোপকথনগুলি অতিমাত্রায় উত্তেজনাপূর্ণ বা সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে ওঠে। অভ্যাস 5 জন্য আমরা কিভাবে শুনি, কিভাবে ব্যাখ্যা করি এবং কিভাবে প্রতিক্রিয়া জানাই তার রূপান্তর প্রয়োজন। লেখক আমাদের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে ব্যাখ্যা করা স্বাভাবিক প্রবণতা বর্ণনা করে শুরু করেছেন। প্রতিটি ব্যক্তি লালন পালন, বিশ্বাস, আবেগ এবং অতীত অভিজ্ঞতা দ্বারা গঠিত একটি কাঠামো বহন করে। এই কাঠামোটি সেই লেন্সে পরিণত হয় যার মাধ্যমে তারা অন্যদের ব্যাখ্যা করে। এই কারণে একই শব্দ শোনা দুজন ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন অর্থ বুঝতে পারে। লেখকের মতে এই কারণেই সত্যিকারের যোগাযোগের জন্য সহানুভূতির প্রয়োজন, একজনের ব্যক্তিগত লেন্স থেকে বেরিয়ে এসে মুহূর্তের জন্য অন্য ব্যক্তির জগতে প্রবেশ করার ক্ষমতা। 5 অভ্যাসের মূল কথা হল সহানুভূতিশীল শ্রবণ। লেখক ব্যাখ্যা করেছেন যে সহানুভূতিশীল শ্রবণ নিষ্ক্রিয় নয়, এর মধ্যে মনোযোগী উপস্থিতি, গভীর কৌতূহল এবং মুহূর্তের জন্য নিজের চিন্তাভাবনা দূরে রাখার ইচ্ছা জড়িত। শ্রোতা কেবল উচ্চারিত শব্দগুলি নয় বরং সেই শব্দগুলির পিছনে থাকা অনুভূতি, উদ্দেশ্য এবং উদ্বেগগুলিকেও উপলব্ধি করার লক্ষ্য রাখেন। সহানুভূতিশীল শ্রবণ সততার জন্য স্থান তৈরি করে। এটি বক্তাকে মূল্যবান এবং নিরাপদ বোধ করে। যখন একজন ব্যক্তি প্রকৃত বোধগম্যতা অনুভব করেন, তখন তারা স্বাভাবিকভাবেই আরও উন্মুক্ত, আরও সহযোগিতামূলক এবং অন্যান্য দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে আরও আগ্রহী হয়ে ওঠে। লেখক সহানুভূতিশীল শ্রবণ এবং দুর্বল শ্রবণের 4টি সাধারণ রূপের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন: ফিল্টারিং, বিচার, পরামর্শ এবং মহড়া। ফিল্টারিং মানে কেবল সেই বিষয়গুলি শোনা যা একজনের মতামতকে নিশ্চিত করে। বিচার করার অর্থ অকাল মূল্যায়ন করা। পরামর্শ দেওয়ার অর্থ সমস্যাটি বোঝার আগে সমাধান প্রদান করা।
মহড়ার অর্থ বক্তার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে প্রতিক্রিয়া প্রস্তুত করা। এই অভ্যাসগুলি বিশ্বাসকে দুর্বল করে, ভুল বোঝাবুঝি তৈরি করে এবং অর্থপূর্ণ সংযোগকে বাধাগ্রস্ত করে। সহানুভূতিশীল শ্রবণ নিজের থেকে অন্য ব্যক্তির দিকে মনোযোগ সরিয়ে এই বাধাগুলি দূর করে। তিনি ব্যাখ্যা করেন যে বেশিরভাগ মানুষ আত্মজীবনীমূলকভাবে যোগাযোগ করে। তারা তাদের নিজস্ব গল্প, ভয় বা পছন্দ অন্যদের উপর তুলে ধরে। যখন কেউ ব্যথা, হতাশা বা বিভ্রান্তি প্রকাশ করে, তখন শ্রোতা প্রায়শই তুলনা, পরামর্শ বা ব্যক্তিগত উপাখ্যান দিয়ে প্রতিক্রিয়া জানায়। যদিও এই প্রতিক্রিয়াগুলি ভালো উদ্দেশ্য থেকে আসতে পারে, তারা বক্তার বাস্তবতাকে স্বীকার করতে ব্যর্থ হয়। কার্যকর যোগাযোগের জন্য নিজের বর্ণনা চাপিয়ে দেওয়ার তাগিদকে প্রতিরোধ করা প্রয়োজন। পরিবর্তে বক্তা সম্পূর্ণরূপে শোনা না হওয়া পর্যন্ত শোনার প্রয়োজন। লেখক সহানুভূতিশীল শ্রবণকে একটি মনস্তাত্ত্বিক অক্সিজেন হিসেবে বর্ণনা করেছেন। যখন মানুষকে বোঝা যায়, তখন তারা শান্ত, স্পষ্ট এবং আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে। দ্বন্দ্ব কমে যায়, ভুল বোঝাবুঝি সংকুচিত হয়, আস্থা বৃদ্ধি পায়। পরিবারগুলিতে সহানুভূতিশীল শ্রবণ বাবা-মা এবং সন্তানদের মধ্যে, অংশীদারদের মধ্যে এবং ভাইবোনদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে। কর্মক্ষেত্রে এটি উত্তেজনা কমায়, প্রত্যাশা স্পষ্ট করে এবং সহযোগিতা উন্নত করে। লেখক জোর দিয়ে বলেছেন যে সহানুভূতিশীল শ্রবণ অনুশীলনকারী নেতারা আরও বেশি প্রভাব অর্জন করেন, কারণ তারা এমন পরিবেশ তৈরি করেন যেখানে মানুষ সম্মানিত এবং মূল্যবান বোধ করে। বোঝার পর আসে অভিব্যক্তি। লেখক ব্যাখ্যা করেছেন যে সহানুভূতিশীল শ্রবণ বিশ্বাস তৈরি করলে কেউ স্বচ্ছতা এবং আত্মবিশ্বাসের সাথে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারে। এটি অভ্যাস 5 এর দ্বিতীয় অংশ, তারপর বোঝার জন্য। যখন মানুষ শোনা অনুভব করে, তখন তারা শুনতে আরও আগ্রহী হয়ে ওঠে। যখন মানসিক উত্তেজনা কমে যায়, তখন যুক্তি সম্ভব হয়। যখন বোঝাপড়া প্রতিষ্ঠিত হয়, তখন যোগাযোগ প্রতিরক্ষামূলক থেকে গঠনমূলক দিকে চলে যায়। লেখক স্পষ্ট করে বলেছেন যে নিজেকে প্রকাশ করার অর্থ অতিরিক্ত ক্ষমতায় আনা বা প্ররোচিত করা নয়। এর অর্থ সম্মানজনকভাবে নিজের চাহিদা, সীমানা এবং উদ্দেশ্যগুলি প্রকাশ করা। এর অর্থ সহযোগিতার জন্য উন্মুক্ত থাকাকালীন কাঙ্ক্ষিত ফলাফলগুলি প্রকাশ করা। লেখক জোর দিয়ে বলেছেন যে বোঝাপড়া এবং প্রকাশ উভয়ই সততা এবং সত্তার উপর ভিত্তি করে হওয়া উচিত। যখন কেউ তাদের প্রকৃত উদ্বেগগুলি লুকিয়ে রাখে বা কৃত্রিম ভাষা ব্যবহার করে, কৌশল ব্যবহার করে, তখন যোগাযোগ শক্তি হারিয়ে ফেলে। সত্যতাকে আমন্ত্রণ জানায়। তিনি এই ধারণাটি আরও বিস্তৃত করেছেন। কিভাবে অভ্যাস 5 সমস্যা সমাধানে রূপান্তর ঘটায়। মানুষ যখন প্রথমে বুঝতে চায়, তখন তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি অন্বেষণ করে। তারা এমন গভীর সমস্যাগুলি উন্মোচন করে যা সাধারণ কথোপকথনে উঠে নাও আসতে পারে। তারা ভাগ করা লক্ষ্যগুলি চিহ্নিত করে। তারা মানসিক বাধাগুলি চিনতে পারে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এমন সমাধান বেরিয়ে আসে যা কোনো পক্ষই একা তৈরি করতে পারে না। লেখক উল্লেখ করেছেন যে এই সহযোগিতামূলক পদ্ধতি বিবাহ, অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্বের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে বারবার ভুল বোঝাবুঝি নীরবে সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। লেখক আরও ব্যাখ্যা করেছেন যে সহানুভূতিশীল শ্রবণ শক্তির জন্য ধৈর্যের প্রয়োজন। মানুষ প্রায়শই স্তরে স্তরে কথা বলে। প্রথম কথাগুলি হয়তো গোপন বা অস্পষ্ট হতে পারে। বিশ্বাস তৈরি হওয়ার সাথে সাথে গভীর সত্যগুলি সামনে আসে। এই স্তরগুলির মধ্য দিয়ে শোনার জন্য শান্ত উপস্থিতি এবং বিচারকে আটকে রাখার ইচ্ছার প্রয়োজন। অনেক দ্বন্দ্ব তীব্রতর হয় কারণ একজন বা উভয় ব্যক্তি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। অভ্যাস 5 এর জন্য প্রতিক্রিয়া ধীর করা এবং বোঝার গতি বাড়ানোর আহ্বান জানানো হয়। এরপর অধ্যায়টি আরও দার্শনিক দিকে এগিয়ে যায়। লেখক প্রস্তাব করেন যে শোনা কেবল যোগাযোগের দক্ষতা নয়, বরং একটি চরিত্রগত বৈশিষ্ট্য। এটি নম্রতা প্রতিফলিত করে, একজন ব্যক্তি সবকিছু জানেন না এই স্বীকৃতি। এটি শ্রদ্ধা প্রতিফলিত করে,
অন্যের অভিজ্ঞতাকে মূল্য দেওয়ার ইচ্ছা। এটি সাহস প্রতিফলিত করে, সমাধানে পালিয়ে যাওয়ার পরিবর্তে অস্বস্তি নিয়ে বসে থাকার শক্তি। লেখকের মতে, যারা এই অভ্যাসটি আয়ত্ত করে তারা যে কোনো পরিবেশে শক্তিশালী প্রভাবশালী হয়ে ওঠে, কারণ তারা যেখানে বিভ্রান্তি আছে সেখানে স্পষ্টতা এবং যেখানে উত্তেজনা আছে সেখানে শান্ততা নিয়ে আসে। তিনি ব্যাখ্যা করেন যে প্রকৃত প্রভাব কখনো কথা বলার মাধ্যমে শুরু হয় না, প্রভাব শুরু হয় বোঝার মাধ্যমে। মানুষ তাদের অনুসরণ করে যারা তাদের বোঝে, শিশুরা তাদের কথা শোনে যারা তাদের কথা শোনে, দলগুলি এমন নেতাদের অনুসরণ করে যারা তাদের চ্যালেঞ্জগুলি উপলব্ধি করে, অংশীদাররা তাদের বিশ্বাস করে যারা পৃষ্ঠের বাইরে দেখার জন্য সময় নেয়। অতএব অভ্যাস 5 হল সমস্ত কার্যকর আত্মনির্ভরতার ভিত্তি। অধ্যায়টি শেষ হওয়ার সাথে সাথে লেখক আরও জোর দিয়ে বলেন যে সহানুভূতিশীল শ্রবণ একমত হওয়ার নিশ্চয়তা দেয় না, এটি সংযোগের নিশ্চয়তা দেয়। এটি এমন একটি শক্তিশালী সেতু তৈরি করে যাতে সম্পর্ক ভেঙে না গিয়ে মতবিরোধ অতিক্রম করা যায়। একবার সেই সেতুটি তৈরি হয়ে গেলে অভিব্যক্তি নিরাপদ হয়ে ওঠে, আলোচনা আরও সৃজনশীল হয়ে ওঠে এবং সহযোগিতা আরও সম্ভাবনাময় হয়ে ওঠে। অভ্যাস 5 শিক্ষা দেয় যে যোগাযোগ কণ্ঠস্বরের মধ্যে লড়াই নয়, বরং ভাগ করে নেওয়া বোঝার সন্ধান। যখন মানুষ গভীরভাবে শোনে তখন তারা সত্যের জন্য জায়গা তৈরি করে। যখন তারা নিজেদের স্পষ্টভাবে প্রকাশ করে তখন তারা সহযোগিতাকে আমন্ত্রণ জানায়। যখন তারা উভয়কেই ধারাবাহিকভাবে অনুশীলন করে তখন তারা তাদের স্পর্শ করা প্রতিটি সম্পর্কের মানকে রূপান্তরিত করে। অধ্যায় 7 অভ্যাস 6 সমন্বয় সাধন। অভ্যাস 6 প্রকৃত আত্মনির্ভরতার সর্বোচ্চ প্রকাশকে প্রতিনিধিত্ব করে। এটি এমন একটি অভ্যাস যেখানে ব্যক্তিগত শক্তি একত্রিত হয়ে যেকোনো ব্যক্তির একক অর্জনের চেয়ে অনেক বেশি ফলাফল তৈরি করে। লেখক সমন্বয়কে একটি শক্তিশালী, প্রায় রূপান্তরকারী শক্তি হিসেবে উপস্থাপন করেছেন, যা মানুষ যখন উন্মুক্ততা, বিশ্বাস এবং সৃজনশীলতার সাথে সহযোগিতা করে তখন আবির্ভূত হয়। এর মূলে সমন্বয় কেবল সহযোগিতা নয়, এটি নতুন কিছু, আরও ভালো কিছু, অনন্য কিছু তৈরি করা, কারণ বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিরোধের পরিবর্তে শ্রদ্ধার সাথে মিলিত হয়। লেখক শুরুতেই ব্যাখ্যা করেছেন যে যেখানে পার্থক্যকে ভয় পাওয়ার পরিবর্তে মূল্য দেওয়া হয় সেখানেই সমন্বয় বিকশিত হয়। বেশিরভাগ মানুষই তাদের দৃষ্টিভঙ্গি রক্ষা করার প্রবণতা পোষণ করে। তারা সম্মতি খোঁজে, দ্বন্দ্ব এড়িয়ে যায়, অথবা তাদের নিজস্ব ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই স্বাভাবিক প্রতিরক্ষামূলক মনোভাব সৃজনশীলতাকে সীমিত করে। সমন্বয়ের জন্য বিপরীত মানসিকতার প্রয়োজন। এটি চিন্তার বৈচিত্র্যকে আমন্ত্রণ জানায়, বিপরীত মতামতকে আলিঙ্গন করে এবং মতবিরোধকে বাধা হিসেবে নয় বরং উদ্ভাবনের প্রবেশদ্বার হিসেবে দেখে। লেখের মতে, যখন ব্যক্তিরা পার্থক্যকে উপলব্ধি করতে শেখে তখন তারা বিশ্ব সম্পর্কে তাদের ধারণা প্রসারিত করে। তিনি জোর দিয়ে বলেন যে পূর্ববর্তী অভ্যাসের ভিত্তির উপরই সমন্বয় গড়ে ওঠে। সক্রিয় ব্যক্তিরা নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। যারা শেষের কথা মাথায় রেখে শুরু করেন তাদের দিক নির্দেশনা থাকে। যারা প্রথমে জিনিসগুলিকে প্রথমে রাখেন তারা তাদের অগ্রাধিকারগুলি কার্যকরভাবে পরিচালনা করেন। যারা জয় জয় মনে করেন তারা বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা গড়ে তোলেন। যারা প্রথমে বুঝতে চান তারা গভীর মানসিক নিরাপত্তা তৈরি করেন। যখন এই উপাদানগুলি একত্রিত হয় তখন সমন্বয় সম্ভব হয়। এগুলি ছাড়া সহযোগিতা ভাষা এবং সীমিত থাকে। লেখক ব্যাখ্যা করেছেন যে প্রকৃত কৌতূহলের উপস্থিতিতেই প্রায়শই সমন্বয়ের উদ্ভব হয়। যখন মানুষ অন্যদের চিন্তাভাবনা সম্পর্কে আন্তরিকভাবে আগ্রহী হয় তখন তারা নতুন অন্তর্দৃষ্টি উন্মোচন করে। কৌতূহল আত্মরক্ষামূলক মনোভাবকে নিরস্ত্র করে। এটি শ্রদ্ধার ইঙ্গিত দেয়। এটি গভীর যোগাযোগের দ্বার উন্মুক্ত করে। বিপরীতে, যখন মানুষ কেবল তাদের অবস্থান রক্ষা করার জন্য শোনে তখন সৃজনশীলতা বন্ধ হয়ে যায়। সমন্বয়ের জন্য সাহসের প্রয়োজন হয় বলার জন্য, আমি হয়তো পুরো ছবিটি দেখতে পাচ্ছি না, আপনার অংশটি বুঝতে আমাকে সাহায্য করুন,
তিনি তৃতীয় বিকল্প আবিষ্কার হিসেবে সিনার্জিকে বর্ণনা করেন। এই ধারণাটি অভ্যাস 6 এর কেন্দ্রবিন্দু। আমার পথ বা আপনার পথের মধ্যে একটি বেছে নেওয়ার পরিবর্তে তৃতীয় বিকল্প হল এমন একটি সমাধান যা কোনো ব্যক্তি মূলত কল্পনা করেনি, তবুও উভয়ই তাদের প্রাথমিক ধারণার চেয়ে ভালো খুঁজে পায়। লেক্কের দৃষ্টিতে তৃতীয় বিকল্প হল যেখানে পারস্পরিক নির্ভরতার প্রকৃত জাদু উন্মোচিত হয়। এটি এমন একটি স্থান যেখানে সৃজনশীলতা বিকশিত হয় কারণ ব্যক্তিরা তাদের শক্তির সাথে প্রতিযোগিতা করার পরিবর্তে তাদের একত্রিত করে। এটি ব্যাখ্যা করার জন্য লেখক অন্তর্দৃষ্টি দিয়েছেন যে কিভাবে প্রায়শই দ্বন্দ্বগুলি অসঙ্গত লক্ষ্য থেকে নয় বরং অনমনীয় চিন্তাভাবনা থেকে উদ্ভূত হয়। যখন দুজন ব্যক্তি স্থির অবস্থান ধরে রাখেন, তখন আপসি ডিফল্ট বিকল্প হয়ে ওঠে। আপোস দ্বন্দ্ব কমাতে পারে, কিন্তু এটি খুব কমই শ্রেষ্ঠত্ব তৈরি করে। এটি প্রতিটি পক্ষকে কিছু ত্যাগ করতে বলে। সমন্বয় ভিন্ন। এটি সম্ভাবনাগুলিকে বিভক্ত করার পরিবর্তে প্রসারিত করার চেষ্টা করে। পাই হ্রাস করার পরিবর্তে সমন্বয় এটিকে আরও বড় করে তোলে। তিনি ব্যাখ্যা করেন যে সমন্বয়ের জন্য নিখুঁত সমন্বয়ের প্রয়োজন হয় না। এটি প্রায়শই উত্তেজনার মধ্য দিয়ে উদ্ভূত হয়, যখন বিভিন্ন ধারণাগুলি সম্মানজনকভাবে সংঘর্ষে লিপ্ত হয়। তখন তারা উদ্ভাবনের স্ফুলিঙ্গ তৈরি করে। এই গঠনমূলক উত্তেজনা তখনই সম্ভব যখন মানুষ একে অপরকে যথেষ্ট বিশ্বাস করে সৎ, উন্মুক্ত এবং দুর্বল হতে পারে। লেক্কের মতে দ্বন্দ্ব দমনকারী পরিবেশ সৃজনশীলতাকেও দমন করে। শ্রদ্ধা দ্বারা পরিচালিত সুস্থ মতবিরোধ হল সমন্বয়ের অন্যতম চালিকা শক্তি। লেখক প্রকৃতির উদাহরণ তুলে ধরেছেন। বাস্তুতন্ত্রে সর্বত্রই সমন্বয় বিরাজমান। গাছ, মাটি, অণুজীব, জল, আলো এবং বাতাস একসাথে কাজ করে জীবন সৃষ্টি করে। কোনো উপাদান একা বন তৈরি করে না। বাস্তুতন্ত্রের শক্তি তার বৈচিত্র্য এবং পারস্পরিক নির্ভরতার মধ্যে নিহিত। একইভাবে পরিবার, দল এবং সংগঠনগুলি শক্তিশালী হয়ে ওঠে যখন পার্থক্যগুলিকে সমষ্টিকে সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়। তিনি এই রূপটি মানব সম্পর্কের ক্ষেত্রেও প্রসারিত করেন। পরিবারগুলিতে যখন সদস্যরা একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করে এবং খোলামেলাভাবে একসাথে কাজ করে তখন সমন্বয়ের উদ্ভব হয়। বাবা মা শিশুদের কাছ থেকে শেখে, শিশুরা পিতামাতার কাছ থেকে শেখে। প্রতিটি ব্যক্তি একটি অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে আসে এবং একসাথে তারা ভাগ করে নেওয়া বোঝাপড়ায় ভরা একটি ঘর তৈরি করে। কর্মক্ষেত্রে সমন্বয় ব্যক্তিদের সমষ্টি থেকে দলগুলিকে ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত করে। যখন সহকর্মীরা তাদের প্রতিভাকে বিশ্বাসের সাথে একত্রিত করে, তখন উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, উদ্ভাবন ত্বরান্বিত হয় এবং গোষ্ঠী পরিচয় আরও শক্তিশালী হয়। লেখক সতর্ক করে দিয়েছেন যে সমন্বয়ের জন্য মানসিক পরিপক্কতা প্রয়োজন। অপরিণত প্রতিক্রিয়া, আত্মরক্ষা, একগুঁয়েমি, অহংকার অথবা ভয় সমন্বয়কে ধ্বংস করে। যখন মানুষ তাদের দৃষ্টিভঙ্গির সাথে দৃঢ়ভাবে আঁকতে থাকে, তখন সমন্বয় টিকতে পারে না। এই কারণেই পূর্বের অভ্যাস অপরিহার্য। তারা উচ্চস্তরে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় চরিত্রের শক্তি তৈরি করে। তিনি ব্যাখ্যা করেন যে যোগাযোগের মাধ্যমেও সমন্বয় বিকশিত হয়। সমন্বয়বাদী যোগাযোগ সংলাপের চেয়েও গভীর। এর মধ্যে সক্রিয়ভাবে নতুন সম্ভাবনার সন্ধান জড়িত। এর জন্য অনুমানকে একপাশে রেখে নতুন দৃষ্টিতে ধারণাগুলি অন্বেষণ করা প্রয়োজন। এটি প্রতিটি অংশগ্রহণকারীর স্বতন্ত্রতার প্রতি শ্রদ্ধার দাবি করে। এই ধরনের পরিবেশে মানুষ অপ্রচলিত ধারণা প্রকাশ করতে, কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং বিদ্যমান ধরনগুলিকে চ্যালেঞ্জ করতে যথেষ্ট নিরাপদ বোধ করে। এই উন্মুক্ততা সাফল্যের দিকে পরিচালিত করে। লেক্কের মতে অভ্যন্তরীণভাবেও সমন্বয় বিকশিত হয়। যখন ব্যক্তিরা তাদের যৌক্তিক এবং আবেগগত সত্তাকে একীভূত করে, তখন তারা আরও ভারসাম্যপূর্ণ পছন্দ করে। যখন তারা বিশ্লেষণাত্মক চিন্তাভাবনাকে সৃজনশীল কল্পনার সাথে সামঞ্জস্য করে, তখন তারা আরও কার্যকরভাবে সমস্যাগুলি সমাধান করে। অভ্যন্তরীণ সমন্বয় স্পষ্টতা।
উদ্দেশ্য এবং স্থিতিস্থাপকতার দিকে পরিচালিত করে। এটি ব্যক্তিগত দক্ষতার ভিত্তি। অধ্যায়টি গভীরতর হওয়ার সাথে সাথে লেখক বর্ণনা করেছেন যে কিভাবে সমন্বয় সম্প্রদায়গুলিকে শক্তিশালী করে। যখন গোষ্ঠীগুলি বৈচিত্র্যকে মূল্য দেয় এবং ভাগ করা লক্ষ্যের দিকে সম্মিলিতভাবে কাজ করে, তখন তারা আস্থার সংস্কৃতি তৈরি করে। এই সংস্কৃতিগুলি চ্যালেঞ্জের মধ্য দিয়ে অগ্রগতি বজায় রাখে কারণ সম্প্রদায় প্রতিটি সদস্যকে সমর্থন করে। শক্তিশালী সম্প্রদায়গুলি অভিন্নতার উপর নয় বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উপর নির্মিত হয়। লেখক জোর দিয়ে বলেছেন যে সমন্বয় কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি ইচ্ছাকৃত পছন্দ, সীমাবদ্ধতা স্বীকার করার জন্য নম্রতা, পার্থক্যগুলিকে আলিঙ্গন করার সাহস এবং আরও ভালো কিছুর সম্ভাবনার প্রতি বিশ্বাসের প্রয়োজন। এর জন্য ধারাবাহিক অনুশীলন এবং সচেতন প্রচেষ্টা প্রয়োজন। সমন্বয় জীবনযাপনের একটি উপায় হয়ে ওঠে, সম্পর্ক, দলবদ্ধ কাজ, সমস্যা সমাধান এবং সৃজনশীলতার একটি পদ্ধতি। তিনি উপসংহারে বলেন যে সমন্বয় হল সহযোগিতার সর্বোচ্চ রূপ। এটি মানুষকে তাদের কল্পনার চেয়েও বেশি অর্জন করতে সাহায্য করে। এটি দ্বন্দ্বকে সুযোগে রূপান্তরিত করে। এটি প্রতিভাকে একত্রিত করে দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে। এটি বোঝাপড়াকে গভীর করে সম্পর্ককে সমৃদ্ধ করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি ব্যক্তিগত সীমাবদ্ধতার বাইরে মানুষের সম্ভাবনাকে উন্নত করে। অভ্যাস 6 শিক্ষা দেয় যে বিচ্ছিন্নভাবে মহত্বের আবির্ভাব হয় না। এটি তখনই আবির্ভূত হয় যখন মানুষ তাদের শক্তিকে একত্রিত করে, তাদের পার্থক্যকে সম্মান করে এবং একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি অনুসরণ করে। সমন্বয় কেবল একসাথে কাজ করা নয়, এটি একসাথে তৈরি করা। এটি মিলনস্থল যেখানে কল্পনা প্রসারিত হয় এবং সম্ভাবনা শুরু হয়। অধ্যায় 8, অভ্যাস 7। করাত ধারালো করা। অভ্যাস 7 হল নবায়নের অভ্যাস। এমন একটি অভ্যাস যা অন্যান্য সকল অভ্যাসকে সর্বোচ্চ স্তরে কাজ করতে সক্ষম করে। লেখক ব্যাখ্যা করেছেন যে কার্যকারিতা একটি স্থির অবস্থা নয় বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেমন একটি করাত ব্যবহারের ফলে নিস্তেজ হয়ে যায়, তেমনি একজন ব্যক্তির শক্তি, স্বচ্ছতা এবং শক্তিও যদি তারা ইচ্ছাকৃতভাবে পুনর্চার্জ না করে তবে তা নিস্তেজ হয়ে যায়। করাতকে তীক্ষ্ণ করার অর্থ জীবনের 4টি অপরিহার্য মাত্রায় নিয়মিত নবায়ন বেছে নেওয়া: শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক। এই পুনর্নবীকরণ ছাড়া কর্মক্ষমতা হ্রাস পায়, সম্পর্ক দুর্বল হয়ে যায় এবং উদ্দেশ্য ঝাপসা হয়ে যায়। লেখক রূপকটি নিজেই চিত্রিত করে শুরু করেন। একবার এক ব্যক্তি একটি নিস্তেজ করাত দিয়ে একটি গাছ কেটে ফেলার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেছিলেন। যখন তাকে এটি ধারালো করার পরামর্শ দেওয়া হয়েছিল, তখন তিনি জোর দিয়েছিলেন যে তিনি খুব ব্যস্ত ছিলেন। এই গল্পটি প্রতিফলিত করে যে কত মানুষ বেঁচে থাকে ক্লান্ত, অভিভূত এবং উন্নতি করতে অক্ষম কারণ তারা নিজেদের পুনর্নবীকরণের জন্য বিরতি দেয় না। করাত ধারালো করা উৎপাদনশীলতার ক্ষেত্রে কোনো বাধা নয়, এটি উৎপাদনশীলতাকে টিকিয়ে রাখে। লেখকের মতে স্বনবীকরণ দীর্ঘমেয়াদী কার্যকারিতার চাবিকাঠি কারণ এটি একজন ব্যক্তি জীবনযাপন করার জন্য যে সরঞ্জামগুলি ব্যবহার করে তা শক্তিশালী করে। নবায়নের প্রথম মাত্রা হল শারীরিক। এর মধ্যে রয়েছে ব্যায়াম, পুষ্টি, বিশ্রাম এবং চাপ ব্যবস্থাপনা। লেখক ব্যাখ্যা করেছেন যে শারীরিক সুস্থতা ব্যক্তিগত শক্তির ভিত্তি তৈরি করে। যখন শরীরকে অবহেলা করা হয় তখন প্রেরণা কমে যায়, মনোযোগ দুর্বল হয়ে পড়ে এবং মানসিক স্থিতিশীলতা হ্রাস পায়। তিনি জোর দিয়ে বলেন যে শারীরিক নবায়ন পরিপূর্ণতা বা তীব্রতার বিষয় নয়, এটি ধারাবাহিকতার বিষয়। হাঁটা, স্ট্রেচিং, জল পান করা বা ঘুমের শৃঙ্খলা বজায় রাখার মতো ছোট নিয়মিত অভ্যাসগুলি দীর্ঘমেয়াদী জীবনী শক্তির উপর গভীর প্রভাব ফেলে। লেখক শরীরকে একটি মূল্যবান যন্ত্র হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন যার যত্ন এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। দ্বিতীয় মাত্রা হল মানসিক পুনর্নবীকরণের মধ্যে রয়েছে শেখা, পড়া, মনকে চ্যালেঞ্জ করা এবং বৌদ্ধিকভাবে কৌতূহলী থাকা। লেখক ব্যাখ্যা করেছেন যে মন যখন প্রসারিত হয় তখন তা সমৃদ্ধ হয়
এবং যখন অবহেলা করা হয় তখন তা হ্রাস পায়। বিভ্রান্তি। অগভীর তথ্য এবং নিষ্ক্রিয় ব্যবহারে ভরা এই পৃথিবীতে মানসিক শৃঙ্খলা অপরিহার্য হয়ে ওঠে। তিনি গভীরভাবে পড়া, দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এমন বিষয়গুলি অধ্যয়ন করা এবং অর্থপূর্ণ চিন্তাভাবনায় নিযুক্ত হওয়াকে উৎসাহিত করেন। মানসিক পুনর্নবীকরণের মধ্যে প্রতিফলনও অন্তর্ভুক্ত, অনুমান পরীক্ষা করার জন্য সময় নেওয়া, বিশ্বাসকে প্রশ্ন করা এবং মূল্যবোধ স্পষ্ট করা। এই ক্রমাগত মানসিক তীক্ষ্ণতা নিশ্চিত করে যে সিদ্ধান্তগুলি চিন্তাশীল এবং ভিত্তিযুক্ত। তৃতীয় মাত্রা হল আবেগগত সামাজিক। লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পর্কগুলি হৃদয়কে পুষ্ট করে এবং অর্থপূর্ণ সংযোগের মাধ্যমে মানসিক সুস্থতা বৃদ্ধি পায়। সহানুভূতি, দয়া, সেবা এবং বিশ্বাস নির্মাণ, এই সকল প্রকার পুনর্নবীকরণ। ব্যক্তিরা যখন মূল্যবান বোধ করে এবং যখন তারা অন্যদের জন্য মূল্য প্রদান করে তখন মানসিক শক্তি বিকশিত হয়। লেখক জোর দিয়ে বলেছেন যে একটি প্রেমময় পারিবারিক পরিবেশ, সহায়ক বন্ধুত্ব এবং ইতিবাচক যোগাযোগ মানসিক নোঙ্গর হিসাবে কাজ করে। যখন লোকেরা সম্পর্কে বিনিয়োগ করে তখন তারা তাদের স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করে। মানসিক সামাজিক পুনর্নবীকরণের মধ্যে চাপ পরিচালনা, কৃতজ্ঞতা প্রকাশ এবং ধৈর্য অনুশীলনও অন্তর্ভুক্ত। এই অভ্যাসগুলি অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রসারিত করে এবং প্রতিক্রিয়াশীলতা হ্রাস করে। চতুর্থ মাত্রা হল আধ্যাত্মিক। আধ্যাত্মিক পুনর্নবীকরণ অগত্যা ধর্মকে বোঝায় না, যদিও এটি অন্তর্ভুক্ত করতে পারে। এটি মূল্যবোধ, উদ্দেশ্য এবং অর্থের সাথে পুনরায় সংযোগ স্থাপনের অনুশীলন। লেখক ব্যাখ্যা করেছেন যে আধ্যাত্মিক পুনর্নবীকরণ ঘটে যখন ব্যক্তিরা নিজের চেয়ে বৃহত্তর কিছুর সাথে সংযোগ স্থাপন করে, প্রকৃতি, ধ্যান, প্রতিফলন, প্রার্থনা বা সেবামূলক কাজের মাধ্যমে। এই মাত্রাটি অভ্যন্তরীণ দিক নির্দেশনা প্রদান করে। এটি একজন ব্যক্তির বাকি কর্মগুলিকে তারা যা হতে চায় তার সাথে সারিবদ্ধ করে। আধ্যাত্মিক পুনর্নবীকরণ ছাড়া জীবন যান্ত্রিক এবং অগভীর হয়ে ওঠে। এর সাথে জীবন স্পষ্টতা, গভীরতা এবং উদ্দেশ্য অর্জন করে। লেখক জোর দিয়ে বলেছেন যে এই চারটি মাত্রা গভীরভাবে পরস্পর সংযুক্ত। একটিকে অবহেলা করলে বাকি সকলের উপর প্রভাব পড়ে। যে ব্যক্তি তার শারীরিক স্বাস্থ্যকে উপেক্ষা করে সে মানসিকভাবে সমস্যায় পড়তে পারে। যে ব্যক্তি মানসিক সুস্থতাকে অবহেলা করে সে আধ্যাত্মিক স্বচ্ছতার জন্য প্রেরণা হারিয়ে ফেলতে পারে। যে ব্যক্তির উদ্দেশ্য নেই তার সম্পর্ক বা অভ্যাস বজায় রাখতে সমস্যা হতে পারে। নবায়ন সামগ্রিক। প্রতিটি মাত্রা অন্যগুলিকে শক্তিশালী করে। তিনি ব্যাখ্যা করেন যে করাত ধারালো করা দ্রুত সমাধান নয়, এটি একটি জীবনধারা। কাজের সময়সূচি বা দায়িত্বের সময়সূচি ঠিক একইভাবে পুনর্নবীকরণের প্রয়োজন। এই প্রতিশ্রুতি বার্নআউট প্রতিরোধ করে এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধি তৈরি করে। লেখক সতর্ক করে দেন যে অনেক মানুষ উৎপাদনশীলতার নামে পুনর্নবীকরণকে ত্যাগ করে। তারা বুঝতে পারে না যে এটি অবশেষে তাদের উৎপাদন ক্ষমতাকে দুর্বল করে দেয়। পুনর্নবীকরণ কার্যকারিতা বৃদ্ধি করে, অবহেলা এটি হ্রাস করে। অধ্যায়টি যত গভীর হচ্ছে, লেখক ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির ধারণাটি উপস্থাপন করছেন। যখন ব্যক্তিরা ধারাবাহিকভাবে নিজেদের পুনর্নবীকরণ করে তখন তারা তাদের পূর্বের অবস্থায় ফিরে যায় না, তারা আরও উচ্চ স্তরে উঠে যায়। পুনর্নবীকরণ সৃজনশীলতা, স্থিতিস্থাপকতা এবং অভিযোজনযোগ্যতাকে উৎসাহিত করে। এটি চ্যালেঞ্জগুলিকে সুযোগে এবং বাধাগুলিকে সিঁড়িতে রূপান্তরিত করে। করাতটি ধারালো রাখলে কাজটি মসৃণ, দ্রুত এবং আরও উপভোগ্য হয়ে ওঠে। তিনি ব্যাখ্যা করেছেন যে করাতকে তীক্ষ্ণ করা প্রতিটি সম্পর্ককে কিভাবে উন্নত করে। যখন ব্যক্তিরা শারীরিকভাবে উজ্জীবিত, মানসিকভাবে সজাগ, আবেগগতভাবে ভারসাম্যপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে দৃঢ় থাকে তখন তারা তাদের সেরাটা অন্যদের কাছে তুলে ধরে। ধৈর্য বৃদ্ধি পায়, সহানুভূতি বৃদ্ধি পায়, দ্বন্দ্ব হ্রাস পায়, সহযোগিতা সহজ হয়ে ওঠে। সম্পর্ক বিচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে নয় বরং নবজাতক ব্যক্তিদের শক্তি,
এবং স্পষ্টতার সাথে একে অপরের সাথে দেখা করার মাধ্যমে সমৃদ্ধ হয়। লেখক জোর দিয়ে বলেছেন যে করাত ধারালো করা পূর্ববর্তী 6টি অভ্যাসের বিকাশেও সহায়তা করে। শক্তি বেশি থাকলে সক্রিয়তা সহজ হয়। মন নবায়িত হলে দৃষ্টি স্পষ্ট হয়। মনোবল কেন্দ্রীভূত হলে অগ্রাধিকার ব্যবস্থাপনা শক্তিশালী হয়। আবেগপূর্ণ হলে জয় চিন্তাভাবনা বৃদ্ধি পায়। হৃদয় ভারসাম্যপূর্ণ হলে সহানুভূতিশীল যোগাযোগ বিকশিত হয়। যখন ব্যক্তিরা পার্থক্যকে আলিঙ্গন করার জন্য অভ্যন্তরীণ শক্তি অর্জন করে তখন সমন্বয় প্রসারিত হয়। তিনি উপসংহারে বলেন যে অভ্যাস 7 হল আত্মসম্মানের অভ্যাস। এটি ব্যক্তির মূল্যকে স্বীকৃতি দেয় এবং নিজের যত্ন নেওয়ার দায়িত্বকে সম্মান করে। নবায়ন হল শৃঙ্খলা এবং করুণার একটি কাজ। এটি নিশ্চিত করে যে একজন ব্যক্তি সত্তার সাথে অবদান, সৃষ্টি এবং নেতৃত্ব অব্যাহত রাখতে পারেন। অভ্যাস 7 শিক্ষা দেয় যে প্রকৃত কার্যকারিতা হল ধ্রুবক পদক্ষেপ নয় বরং সুসমৃদ্ধি। এটি হল বিরতি, জ্বালানি ভরার এবং আরও শক্তিশালী হয়ে ওঠার অভ্যাস। যখন একজন ব্যক্তি ধারাবাহিকভাবে করাতকে ধারালো করে তোলেন তখন তারা ক্লান্তি দ্বারা নয় বরং উদ্দেশ্য, শক্তি এবং ক্রমাগত প্রসারণ দ্বারা সংজ্ঞায়িত জীবনযাপন করতে সক্ষম হন। অধ্যায় 9 অভ্যাসগুলোকে একীভূত জীবনে একীভূত করা। লেখক ব্যাখ্যা করেছেন যে 7টি অভ্যাস বিচ্ছিন্ন কৌশল নয় বরং একটি সমন্বিত কাঠামো যা একজন ব্যক্তির জীবনের সমগ্র কাঠামোকে রূপান্তরিত করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিটি অভ্যাস অন্যদের সমর্থন করে, শক্তিশালী করে এবং গভীর করে। একসাথে অনুশীলন করা হলে তারা একটি শক্তিশালী অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তন তৈরি করে যা পরিচয়, সম্পর্ক, কাজ এবং দীর্ঘমেয়াদী পরিপূর্ণতাকে প্রভাবিত করে। অভ্যাস অনুসারে ব্যক্তি নির্ভরতা থেকে স্বাধীনতা এবং তারপর আত্মনির্ভরতার দিকে এগিয়ে যায়, যা মানুষের বিকাশের একটি সম্পূর্ণ চক্র তৈরি করে। তিনি বিকাশের ক্রম স্পষ্ট করে শুরু করেন। প্রথম 3টি অভ্যাস ব্যক্তিগত দক্ষতার ভিত্তি তৈরি করে। এগুলি অভ্যন্তরীণ শক্তি, স্পষ্টতা, শৃঙ্খলা এবং দায়িত্ব প্রতিষ্ঠা করে। এই গুণাবলী ছাড়া সহযোগিতা বা নেতৃত্বের প্রচেষ্টা দুর্বল এবং অসঙ্গত হয়ে পড়ে। ব্যক্তিগত বিজয় জনসাধারণের বিজয়ের আগে অবশ্যই আসে। একজন ব্যক্তি তার অভ্যন্তরীণ জগৎকে স্থিতিশীল করার পরেই কেবল কার্যকারিতা এবং সততার সাথে সম্পর্কের জটিলতা কাটিয়ে উঠতে পারে। লেখক জোর দিয়ে বলেছেন যে দ্বিতীয় ধরনের অভ্যাস, অভ্যাস 4, 5 এবং 6 নিজে থেকে অন্যদের দিকে স্থানান্তরিত হওয়ার প্রতিনিধিত্ব করে। এই অভ্যাসগুলি ব্যক্তিকে শেখায় কিভাবে মানুষের সাথে কাজ করতে হয়, কিভাবে আস্থা তৈরি করতে হয় এবং কিভাবে যেকোনো ব্যক্তির অবদানের চেয়ে বড় সমাধান তৈরি করতে হয়। লেখক এই রূপান্তরকে স্বাধীনতা থেকে পারস্পরিক নির্ভরতার দিকে একটি আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন, যেখানে সহযোগিতা হুমকি নয় বরং শক্তির উৎস হয়ে ওঠে। এই পরিবর্তন যে কেউ নেতৃত্ব দেন, শিক্ষা দেন, অংশীদার হন বা পরিবার লালন পালন করেন তাদের জন্য অপরিহার্য। অভ্যাস 7 সমগ্র ব্যবস্থাকে একীভূত করে এবং টিকিয়ে রাখে। নবায়ন নিশ্চিত করে যে ব্যক্তি ধারাবাহিকতা এবং সত্যতার সাথে অন্যান্য সমস্ত অভ্যাস অনুশীলন করতে সক্ষম থাকে। লেখক উল্লেখ করেছেন যে অনেক মানুষ নবায়ন ছাড়াই ব্যক্তিগত পরিবর্তনের চেষ্টা করে এবং ফলস্বরূপ তাদের অগ্রগতি ক্ষণস্থায়ী হয়। নবায়ন অভ্যাসগুলিকে কেবল কাজের একটি সেট নয়, জীবনযাত্রার একটি পদ্ধতিতে রূপান্তরিত করে। অধ্যায়টি এরপর অভ্যন্তরীণ এবং বাহ্যিক কার্যকারিতার মধ্যে সমন্বয় অন্বেষণ করে। লেখক ব্যাখ্যা করেছেন যে ব্যক্তিগত সততা জনসাধারণের প্রভাবকে প্রভাবিত করে। যখন ব্যক্তিরা সততা, সাহস, সহানুভূতি এবং ন্যায্যতার মতো নীতি অনুসরণ করে জীবনযাপন করে, তখন তারা স্বাভাবিকভাবেই বিশ্বস্ত হয়ে ওঠে। বিশ্বাস হল সমস্ত অর্থপূর্ণ সম্পর্ক এবং উৎপাদনশীল পরিবেশের ভিত্তি। ব্যক্তিগত চরিত্র দুর্বল হলে জনসাধারণের কার্যকারিতা